যে গত 15 বছর ধরে অর্থাৎ আওয়ামী শাসনামলে বিএনপি জামাত ও আওয়ামী লীগ বিরোধী দলগুলো অনেক অজস্রবার চেষ্টা করেছে, আন্দোলন করেছে, কিন্তু তারা কি আর পেরেছে স্বেচ্ছাচারের পতন ঘটাতে? না, তারা পারেনি। কিন্তু কারা পেরেছে? সেই মানুষগুলো যারা পরিবার কেন্দ্রিকতার বাইরে থেকে একটা মানবিক রাষ্ট্র নির্মাণ করতে চেয়েছিল, সেই শ্রেণীটা জেগে উঠেছিল বলেই শেখ হাসিনাকে সময় দাসরাই বলে যায় তারা কৃতদাস। সেটা বলেই তারা মনিবের হয়ে লড়াই করে আরেক মনিবের দাসদের বিরুদ্ধে। তারা এই ভেবেই যুদ্ধ করে যে আমার মনিবই সেরা মনিব। তারা তর্ক জুড়ে দেয়, খেতে কামারে গৃহযুদ্ধ বাধায়, এই কথাই বিশ্বাস করে যে আমার মনিবই সেরা মনিব। অথচ সেই মনিব তাদের দাসত্বের জন্য দায়ী। সেটা তারা সবচেয়ে বেশি আগ্রহ কাদের জানেন? পাড়া মহল্লার মাস্তান, চোরাকার বাড়ি, ভূমি দখলদার, থানার দালাল, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দালাল, এরাই দেখবেন রাজনীতিতে কাটে সরেশ। এখন রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের নাম নিয়ে ক্ষমতায় এসে সেই জনগণের কাছে পণ্য বেচা, সেই জনগণকেই পণ্য করে তোলা। 1947-এর দেশভাগের মধ্য দিয়েই এই অঞ্চলের মানুষের নিজেদের রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল। যেহেতু তাদের রাষ্ট্র পরিচালনার আগে কোনো অভিজ্ঞতা ছিল না, তাই তারা পদে পদে ভুল করেছে, সম্মুখীন হয়েছে নতুন নতুন সমস্যার। তারা নিজেদের পরিচিত চিহ্নিত করতে গিয়ে নিজেদের আলাদা করেছে, নিজেদের কৌমের জন্য চেয়েছে আলাদা রাষ্ট্রের। সেখানেও হয়তো ভুল ছিল, সেই ভুল আবার শুধরাতে হয়েছে যুগের পর যুগ। এই ছিল প্রাচীন ভারতবর্ষের বিভক্ত হয়ে আধুনিক খণ্ড খণ্ড রাষ্ট্র হয়ে ওঠার কাহিনী। আবার ব্যক্তি মানুষ যারা যুগে যুগে এইসব রাষ্ট্রে নেতৃত্ব দিয়েছে, তাদের জানাশোনা, তাদের জেনেটিক সমস্যা, আচরণগত সমস্যাও চাপিয়ে দিয়েছে তাদের রাষ্ট্রের মানুষদের উপরে। এর প্রমাণ আজ ভারতবর্ষের খণ্ড খণ্ড রাষ্ট্রগুলোতে বিরাজিত। আমি যদি বাংলাদেশের কথাই ধরি, 47 থেকে 52, 52 থেকে 69, 71 থেকে 90, 90 থেকে 2024-এর যে গণঅভ্যুত্থান, এই সবই একই সূত্রে গাঁথা। এই দেশের মানুষ একটা মানবিক রাষ্ট্রের দিকে যাত্রা শুরু করেছে বারবার। অমানবিক মানুষগুলো তাদের পাশবিক মস্তিষ্ক দিয়ে এদেশের মানুষকে শাসন করে আসছে। ক্ষমতায় যেতে পারলেই তারা এই দেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে লুট করেছে। তাদের চারপাশে তৈরি হচ্ছে অজস্র পারিবারিক রাজনৈতিক দুর্বৃত্তের। তারা প্রশ্রয়ও দিয়েছে। এই প্রশ্রয় পেয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে জনগণের উপর। এখন রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের নাম নিয়ে ক্ষমতায় এসে সেই জনগণের কাছে পণ্য বেচা, সেই জনগণকেই পণ্য করে তোলা। দেশ কার? দেশ তাদের বাবার, দেশ তাদের মায়ের, দেশ তাদের পারিবারিক সম্পত্তি। দিনের পর দিন নানা ছল চাতুরিতে তারা এই দেশের মানুষকে দাস করে তুলতে চায়। কিছুটা সফলও হয়েছে তারা। এখন এই দেশের সুবিধাবাদী মানুষেরা কয়েকটি পরিবারের দাস হয়ে থাকতে পছন্দ করে, কারণ এইসব পরিবারের ছত্রছায়া থাকলে তাদের ক্ষমতায় থাকার স্বাদ গ্রহণ করা যায়। এখানে শিক্ষা দীক্ষা মানবিকতার কোনো স্থান নাই। সিস্টেমের গল্প বলেই তারা প্রতিনিয়ত সিস্টেমকে বুড়ো আঙুল দেখায়, কারণ তারা তাদের কিছু অনুসারীদের দাস করে তুলতে পেরেছিল। আমেরিকার বিখ্যাত লেখক ফ্রেডারিক ডগলাস একজন জন্মগত দাস ছিলেন। তিনি পরে দাসত্ব থেকে মুক্তি পেয়ে আমেরিকান কৃতদাসের জীবন বৃত্তান্ত, সেখানে তিনি লিখেছেন, একসময় দাসরাই বলে যায় তারা কৃতদাস। সেটা বলেই তারা মনিবের হয়ে লড়াই করে আরেক মনিবের দাসদের বিরুদ্ধে। তারা এই ভেবেই যুদ্ধ করে যে আমার মনিবই সেরা মনিব। তারা তর্ক জুড়ে দেয়, খেতে কামারে গৃহযুদ্ধ বাধায়, এই কথাই বিশ্বাস করে যে আমার মনিবই সেরা মনিব। অথচ সেই মনিব তাদের দাসত্বের জন্য দায়ী। সেটা তারা বেমালুম ভুলে যায়। আমাদের দেশও হয়েছে তাই, যে পরিবারগুলোর জন্য একটা রাষ্ট্রের মানুষের নৈতিকতার জিরো হয়ে গেল। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা পারিবারিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করলো। দেশের খারাপ নষ্টভ্রষ্ট নীতি বিবর্জিত মানুষদের দিয়ে তারা বাকি জনগণকে শাসন করলো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, রাজনীতিতে সবচেয়ে বেশি আগ্রহ কাদের জানেন? পাড়া মহল্লার মাস্তান, চোরাকার বাড়ি, ভূমি দখলদার, থানার দালাল, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দালাল, এরাই দেখবেন রাজনীতিতে কাটে সরেশ। আর শিক্ষিত মানুষগুলো যাদের দেশের মানুষের জন্য করার মতো মাথায় ঘিলু আছে, বা যারা প্রেম প্রীতি নিয়ে দেশের মানুষের জন্য কিছু করতে পারে, তারা থেকে যায় অন্তরালে। এই তো দেশের মানুষের রাজনীতি, সমাজ চিন্তা। তো বাংলাদেশের মানুষ যারা এখনো দাস হয়ে উঠতে পারেনি, বা যারা দাসত্বকে ঘৃণা করে, তারা অসহায়। তারা বিদেশে পড়তে গিয়ে আর ফেরে না, তারা বিদেশে চলে যাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। তারা নীরবে বাড়তি দামে বাজার কিনে আনে ঘরে, ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে। তারা একটা মানবিক রাষ্ট্র চায়। 2024 সালের গণঅভ্যুত্থান ছিল সেই মানুষগুলোর অংশগ্রহণ। তারা তাদের স্কুলে পড়ুয়া ছেলে মেয়েদেরও পাঠিয়েছিল প্রকাশ্য রাজপথে।
তাদের প্রাণ সংহার হয়েছে। এমনকি তারা শুধু নিজেদের ছেলে মেয়েদের পাঠিয়ে ক্ষান্ত হয়নি, নিজেরাও নেমেছিল রাস্তায়। আর তাই পালাতে হয়েছিল পরিবার কেন্দ্রিক স্বৈরাচারকে। এখানে একটা কথা বলে নেওয়া যায় যে গত 15 বছর ধরে, অর্থাৎ আওয়ামী শাসনামলে বিএনপি, জামাত ও আওয়ামী লীগ বিরোধী দলগুলো অনেক অজস্রবার চেষ্টা করেছে, আন্দোলন করেছে, কিন্তু তারা কি আর পেরেছে স্বেচ্ছাচারের পতন ঘটাতে? না, তারা পারেনি। কিন্তু কারা পেরেছে? সেই মানুষগুলো যারা পরিবার কেন্দ্রিকতার বাইরে থেকে একটা মানবিক রাষ্ট্র নির্মাণ করতে চেয়েছিল, সেই শ্রেণীটা জেগে উঠেছিল বলেই শেখ হাসিনাকে পালাতে হয়েছিল। সেই শ্রেণীটা জেগে উঠেছিল বলে শেখ হাসিনাকে পালাতে হয়েছিল। বিএনপি জামাতের আন্দোলন নস্যাৎ করার কায়দা আওয়ামী লীগ জানতো, কিন্তু এর বাইরে যে সাধারণ মানুষ, যারা আওয়ামী লীগ বিএনপি জামাত কিছুই করতো না, তাদেরকে কিভাবে প্রতিরোধ করা যায় সেটা শেখ হাসিনা জানতো না। কারণ তারা অকুতুবয় শক্তি, একটা মরলে পালায় না, আরেকটা আগায়। কিন্তু এরপর আরও এক ভয়ঙ্কর সময়ে ঢুকে গেল বাংলাদেশ। কারণ এই সাধারণ মানুষগুলো রাষ্ট্র নির্মাণ করতে পারে না, তারা শুধু একটা কল্যাণ রাষ্ট্র চেয়েছে। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চায়। কিন্তু 1 বছর হয়ে গেল, তা কি পেল তারা? আমি জানি অনেকেই ভাবছেন অন্য ন্যারেটিভের কথা, সেটা আমি অস্বীকার করি না। বাংলাদেশে ভারত বা আমেরিকার যে রাজনীতি, সেটা বরাবরই সক্রিয়, কিন্তু তারা নিজেরা কিছুই করতে পারে না একটা সার্বভৌম দেশে, যতদিন না সেই দেশে তাদের দালাল শ্রেণী তৈরি না হয়। আর বাংলাদেশের মতো গরিব দেশে তা অত্যন্ত সহজ। এখানে প্রায় বুদ্ধিজীবী, রাজনীতিবিদ সহ মানসিকভাবে তৈরি দেশীয় বিদেশি প্রভুদের সেবা করার জন্য। বাংলাদেশে ভারত ও আমেরিকার দালাল শ্রেণী তৈরি হয়েছে অনেক আগে থেকেই। বাংলাদেশে ভারতের স্বার্থ হচ্ছে, ভারতের মানচিত্র আঁকলে অটোমেটিক্যালি বাংলাদেশের মানচিত্র তৈরি হয়ে যায়। বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক বিষয়ে ভারতের হস্তক্ষেপ আছে, রয়েছে আমেরিকারও, সেটা আরেক বিষয়, সেটা নিয়ে অন্য একটা ভিডিও পরে করব। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, 24 জুলাইয়ের পর আন্তর্জাতিক এনজিও ব্যক্তি ডক্টর ইউনূস বসলেন প্রধান উপদেষ্টা হয়ে। এরপর জনমনে আসা, তিনি কথার ফুলঝুরিতে স্বপ্ন দেখালেন মানুষকে। মানুষ ইতিমধ্যে জেনেছে তিনি কথার জাদুকর। কাজের কাজ কিছুই করেননি তিনি। একটা সরকারবিহীন দেশে মানুষের যেই দুরবস্থা, তার চেয়ে খারাপ অবস্থায় পড়ল গত 1 বছরে বাংলাদেশের মানুষ। রাষ্ট্রবিজ্ঞানী হবস বলেছিলেন, একটা সরকারের আমলে বেআইনিভাবে একটা দুর্ঘটনা ঘটলেও সেটার জন্য দায়ী সেই সরকার। সরকার নিজে ফাংশন না করলে নিজের প্রতিষ্ঠানগুলো কোনোভাবে ফাংশন করবে না, এটাই সত্য কথা। ডক্টর ইউনূসের ক্ষেত্রে কথার ফুল জড়িত থাকলেও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা তো নাই। মানুষ যে সমস্ত জায়গায় রাষ্ট্রকে খুঁজে পায়, বাংলাদেশের ক্ষেত্রে সেখানে রাষ্ট্র বা সরকার উপস্থিত হলেও হিতে বিপরীত হচ্ছে। সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা করতে চায়, বাসা বাড়িতে নিরাপদে বসবাস করতে চায়, দোকানপাটে নিরাপদে কেনাকাটা করতে চায়, জিনিসপত্রের দাম নাগালের মধ্যে চায়, কোনো সমস্যা থাকলে নিকটস্থ থানায় তার বিচার পেতে চায়। এখানে রাষ্ট্র সরকারকে মানুষ পেতে চায়, কিন্তু ইউনূসের আমলে এসব ক্ষেত্রে সরকার অনুপস্থিত। সরকারকে হাতের নাগালে না পেয়ে মানুষ এখন বলছে আগের সরকারই ভালো ছিল। উপদেষ্টাদের মুখে শোনা সিংহভাগ কথারই বাস্তবায়ন পায়নি মানুষ। চিন্তক ও রাষ্ট্রবিজ্ঞানী ফরহাদ মাজাহার বারংবার সতর্ক করেছিলেন যে সাংবিধানিক গলিতে ঢুকে কখনো বর্তমান সংবিধানের অসঙ্গতিগুলো শুধরানো যাবে না। হয়েছেও তাই। এখন সেই পুরনো পাপীরাই বিদ্যমান সংবিধানকে বজায় রেখে নির্বাচন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই অবস্থায় কোনো সংস্কার ছাড়া, সংবিধানের পরিবর্তন ছাড়া যদি নির্বাচন হয়ে যায়, তাহলে জেলাও সেই কদু, আবার আগের অবস্থাতেই ফিরে যেতে হবে। তাহলে 24 জুলাই এতগুলো আমজনতা, ছাত্র জনতা কিসের পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছে? কিসের পরিবর্তনের জন্য চোখ হারালো, পা হারালো শত শত ছেলে মেয়ে? তবে দর্শক, অনেকের ধারণা ডক্টর ইউনূস কিন্তু জিতে গেছেন। তিনি শেখ হাসিনার উপর ব্যক্তিগত আক্রোশ মিটিয়েছেন, তাকে সিঁড়ি বেয়ে 6 তলার উপরে তোলার প্রতিশোধ নিয়েছেন, তার বিরুদ্ধে আনিত মামলাগুলো খারিজ করেছেন, তার সমস্ত অবরুদ্ধ প্রপার্টি তিনি উদ্ধার করেছেন। মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরে রয়ে যাবে।